রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে একইভাবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই কথাগুলো ওখানেও আমরা ধারণ করার ক্ষেত্রে একমত হয়েছি। এখানে ওনাদের একটা প্রস্তাব ছিল, যেহেতু ধর্মনিরপেক্ষতা আমরা রহিত করার জন্য ওনাদেরই প্রস্তাব, সেই ক্ষেত্রে ওনারা পরিষ্কারভাবে কিছু জিনিস এখানে অন্তর্ভুক্ত করতে চান। যেমন বাংলাদেশ একটি বহু জাতি গোষ্ঠী, বহুধর্মী, বহুভাষী, বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। এটা উল্লেখ করা যায় কিনা সেটাতে আমরা একমত হয়েছি যে উল্লেখ করা যায়, যদি তাতে অসুবিধা না হয়। আর বহুত্ববাদের কথা তো আগেই বলেছি, সেটা আমরা বিপক্ষে। এখন অন্যান্য বিষয় যেগুলো আপনারা জানতে চাইতে পারেন, সেই বিষয়গুলো আমরা যেখানে এক জায়গায় এসেছি, যেমন মৌলিক অধিকার এবং স্বাধীনতা নামে যে চ্যাপ্টারটা ওনারা ইনক্লুড করতে চেয়েছিলেন, আমরা আমাদের প্রস্তাবে বলেছি যে মৌলিক অধিকার শুরু হচ্ছে 26 অনুচ্ছেদ থেকে শুরু করে 47 অনুচ্ছেদ পর্যন্ত আছে। সেই অনুচ্ছেদগুলোতে যে সমস্ত জায়গায় সংশোধনী এবং সংযোজন প্রয়োজন হয়, যে সমস্ত ক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয়ে একমত এবং নীতিগতভাবে একমত হচ্ছি, সেইগুলো ইনক্লুশন করে ওনারা আমাদেরকে ড্রাফট আকারে দিলে সেটা আমরা দেখে যেমন একটা বিষয় বলি, ইন্টারনেটকে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করার জন্য আমরাও একমত এবং অনেক পক্ষ থেকে একমত রয়েছে। যে এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি একটা বিষয়, কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি শুরু হচ্ছে আর্টিকেল 8 থেকে এই আর্টিকেল 25 পর্যন্ত, আর মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস স্টার্ট হচ্ছে 26 থেকে 47 পর্যন্ত। এবং এই মৌলিক অধিকারের মধ্যে যে সমস্ত বিষয় উল্লেখ থাকে, এটা কিন্তু এনশিওর করতে হয় রাষ্ট্রকে। সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট মাস্ট বি এনশিওরড বাই দি স্টেট, এটা হচ্ছে প্রিন্সিপাল। তো এইখানে মৌলিক অধিকারের ক্ষেত্র বেশি করে বাড়ানো মানে হচ্ছে রাষ্ট্রের এফিসিয়েন্সি এবং অর্থনৈতিক সক্ষমতার উপরে একটা নির্ভরশীলতা আসবে, কিন্তু রাষ্ট্রকে সেইটার গুড গভর্নেন্সের জন্য রাষ্ট্রের উপরে ছেড়ে দিতে হয়। সেই জন্য কিছু বিষয় থাকবে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে, বাট এনফোর্সেবল করার জন্য সেটা থাকবে কিছু বিষয় মৌলিক অধিকারের সেকশন অধ্যায়ে রাষ্ট্রকে যেখানে এনশিওর করতে হবে অল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। সেই জন্য আমরা বলছি এখানে অনেকগুলো জিনিস অন্তর্ভুক্ত না করে যে সমস্ত বিষয়গুলো রাষ্ট্র এনশিওর করতে পারবে রাষ্ট্রের সক্ষমতা অনুসারে, সেগুলোকে আনাই হচ্ছে বাস্তবায়ন। সেই বিষয়ে ওনারা একমত হয়েছেন এবং সেটা ড্রাফট আকারে ওনারা আমাদেরকে দেবেন। এইটাতে একটা অগ্রগতি আছে। মহিলাদের নারীদের আসনের সংখ্যা যেমন আমরা বলেছি 50 থেকে 100-তে উন্নীত করার ক্ষেত্রে আমরা একমত, কিন্তু সেটা বিদ্যমান পদ্ধতিতেই মনোনয়ন হবে, সেটা আমরা আমাদের প্রস্তাবে বলেছি। বাট এইটা আমরা বলেছি যে নেক্সট পার্লামেন্ট গঠন হওয়ার পর যখন 300 ডাইরেক্টলি নির্বাচিত হবে এবং সংশোধনী গৃহীত হলে বর্তমানে 50 এবং প্লাস আরও 50 নিয়ে 100 গঠিত হবে। সেই 400 সদস্য বিশিষ্ট সংসদে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করে কোন পদ্ধতিতে তার পরবর্তী সংসদে নারীদের নির্বাচনটা নারী আসন নির্বাচনটা হবে, সেটা তখন সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। বর্তমানের জন্য এক্সিস্টিং পদ্ধতি আমরা মনে করেছি যে অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে ন্যূনতম বয়স 21-এর ক্ষেত্রে আমরা দ্বিমত। আর প্রাইম মিনিস্টারের ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য যেটা আর্টিকেল 70-র কথা বলা আছে এবং সংসদের সদস্যদের স্বাধীনতা বাড়ানোর জন্য যে কথাগুলো বলা আছে, এটা বিগত দিনে আমরা আলাপ করেছি। আজকে যদি আবার আলাপ দীর্ঘ হয়ে যাবে, আর্টিকেল 70-তে সংসদ সদস্যদের ক্ষেত্রে আমরা শুনেছি আস্থা বিল এবং অর্থ বিলের ক্ষেত্রে প্রায় সবাই একমত, কিন্তু রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে এবং সরকারের স্থায়িত্ব নিশ্চিত করার স্বার্থে আমরা 4টা বিষয় উল্লেখ করেছি: অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। এই 4টা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে, তাতে সংসদ সদস্য পদ বিলুপ্ত হবে না। এখন অন্যান্য স্থায়ী কমিটির বিষয়ে আসছে। স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসাবে বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে সকলগুলো নিয়োগ করার জন্য যে প্রস্তাব দিয়েছিল, আমরা বলছি এটা বাস্তব নয়। এটা সংসদের প্র্যাকটিসের উপর এবং সংসদ সদস্যদের উপর সংসদের উপরে ছেড়ে দেওয়া উচিত। তবে আমরা এইভাবেই এখন করেছি যে কিছু কিছু সংসদীয় কমিটির স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে, যেমন
সামাজিক আন্ডারটেকিং কমিটি, তারপর পুলিশ কমিটি বা সরকারি প্রতিষ্ঠান কমিটি, এই জাতীয় কিছু কিছু কমিটি আমরা বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচন করা যায় এই বিষয়ে আমরা একমত হয়েছি। তবে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন হবে। আর এইটা কনস্টিটিউশন আর্টিকেল 76 হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটিগুলোর বিষয়ে বিস্তারিত বলা আছে। এইটার অনুবলে পার্লামেন্টের রুলস অফ প্রসিডিওরে কিছু সংশোধনী আনতে হবে। সেটা পার্লামেন্টের রুলস অফ প্রসিডিওর সংবিধানের কোনো বিষয় না, সেটা পার্লামেন্টে আলোচনার মধ্যে দিয়ে সেটা করা যায়, সেটা একটা আইন। তো ওইখানে এটা অ্যাডজাস্ট করা যাবে, তবে এটা নেক্সট পার্লামেন্টের বিবেচ্য বিষয়।